Hello everyone, welcome to my YouTube channel. So today we are going to discuss about the essay Of Studies by Francis Bacon. Of Studies এই নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এটা পড়াশোনা সম্পর্কিত বিষয়ের লেখা একটি প্রবন্ধ। পড়াশোনা কি, কেমনভাবে করা উচিত, কোন পদ্ধতিতে করা উচিত, এইসব নিয়ে সহজ সরল ভাষায় ফ্রান্সিস বেকন এই প্রবন্ধটা লিখেছেন। সো ফ্রান্সিস বেকন সম্পর্কে আগে জেনে নেওয়া যাক। তিনি 1561 সালে ইংল্যান্ডের লন্ডনে জন্মান এবং 1626 সালে তার মৃত্যু হয়। তো তিনি যে সময়কার মানুষ ছিলেন সেই সময়ে ইংল্যান্ডের রাজা কে ছিলেন না, কিং জেমস দ্য ফার্স্ট। তার আমলে অ্যাটর্নি জেনারেল এবং লর্ড চ্যান্সেলর এই দুটো পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। অ্যাটর্নি জেনারেল মানে যেখানে তিনি সরকারের প্রধান আইনি পরামর্শদাতা এবং আইনমন্ত্রী ছিলেন। তার সাথে লর্ড চ্যান্সেলর মানে ইংল্যান্ডের যে সরকার ছিল সেখানে বিচার বিভাগেরও প্রধানের দায়িত্ব তিনি পালন করতেন। তো বুঝতেই পারছো যে রাজনৈতিক ক্ষেত্রেও তার প্রভাব যথেষ্ট ছিল। সো এরকম একজন পণ্ডিত ব্যক্তি তিনি তার জীবদ্দশায় অনেক কিছু মনে রাখার মতো রচনা করেছিলেন। তাকে বলা হয় ফাদার অফ এম্পায়ারিসিজম। মানে তিনি মনে করতেন যে শুধুমাত্র বই পড়ে বা পুঁথিগত বিদ্যা লাভ করে বা কোনো কিছু অনুমানের ভিত্তিতে ধরে নেওয়া ঠিক নয়। কোনো কিছুকে সত্যি বা যুক্তিযুক্ত হিসাবে ধরে নেওয়ার ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফে বা রিয়েল লাইফে নিজের চোখ কান খোলা রেখে সেই জিনিস সম্পর্কে ভালোভাবে বিচার বিবেচনা করতে হবে। তার জন্য নিজের যে পঞ্চ ইন্দ্রিয় মানে চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, এই 5টা সেন্সরি অর্গানকে কাজে লাগাতে হবে ভালো করে। তবেই তো একজন দায়িত্ববোধ সম্পন্ন নাগরিক হিসাবে নিজের পরিচয় প্রতিষ্ঠিত করা যাবে। তো এটা ছিল ওনার মতাদর্শ। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ এসেস, অর্থাৎ ইংরেজি প্রবন্ধের জনক। তার আগে কেউ এই ইংরেজি ভাষায় এরকমভাবে প্রবন্ধ লেখেননি। তার আগে নাটক লেখা হতো, পোয়েমস লেখা হতো, কিন্তু এসে ইংলিশে লেখা তখনও তার আগে শুরু হয়নি। আর তার রাইটিং স্টাইল অন্যান্যদের থেকে অনেক আলাদা ছিল বেশ কিছু দিক দিয়ে। সেগুলো কি না, তিনি অল্প কথার মধ্যেই অনেক কিছু বুঝিয়ে দিতে পারতেন। কথার ধরন ছিল খুব সহজ সরল এবং বাস্তবোচিত, প্র্যাকটিক্যাল। এবং যে অন্যান্য দার্শনিকদের মতো যে অ্যাবস্ট্রাক্ট বিষয় বা যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে সেই সব বিষয়ে আলোচনা করবেন তা না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সকে তিনি সামনে রেখে তার রচনা চালিয়ে গেছেন। ঠিক আছে, এবার তার রাইটিং স্কিলে, রাইটিং স্টাইলে যা যা বৈশিষ্ট্য আছে সেটা হলো যে, যেটা বললাম, ছোট কথার মধ্যে সহজ ভাষায় কোনো রকম কোনো আতিশয্য বা ভাষার যে যেটা প্রয়োজনের অধিক যে অলংকার প্রয়োগ সেটা তিনি করতেন না। ঠিক আছে, আর তিনি এমনভাবে লিখতেন যে তার লেখা সেই লাইনগুলো এখনকার দিনে ইংরেজি ভাষায় প্রবাদ প্রবচনে পরিণত হয়েছে, যেটা অনেকের মুখে মুখে ফেরে, যেমন বাংলাতেও আছে। প্রথমেই যেটা স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি, এই লাইনটা তোমরা প্রথমেই এই এসের শুরুতেই পাবে, যেটা এখনও অনেকেই মুখে মুখে ইউজ করে যে কোনো বিষয়ে লিখতে গেলে বা বলতে গেলে। তিনি সব কিছু অবজার্ভ করে তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বলতেন। কোনো জিনিসের অতি প্রয়োগ এবং অল্প প্রয়োগ দুটোরই একটা নেগেটিভ কনসিকুয়েন্স আছে। তো দুটো নিয়েই তিনি আলোচনা করে তারপরে সিদ্ধান্তে পৌঁছতেন। অফ স্টাডিজেও সেটা দেখা যাবে। আর
এই তার যে মূল ভাব, লেখার মূল ভাব, সেটা প্রকাশ করতে তিনি কোনো কঠিন ভাষার প্রয়োগ করতেন না। সহজ সরল দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন মেটাফর প্রয়োগ করতেন এবং চিত্রকল্পের মাধ্যমে সেগুলো ফুটিয়ে তুলতেন। আর লেখার ক্ষেত্রে বাইবেল, ক্লাসিক্যাল মাইথোলজি, এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান টেক্সট যেমন ইলিয়াড, ওডিসি, এগুলোর থেকে উদাহরণ দিয়ে বা এগুলোর থেকে কোট করে তিনি নিজের লেখায় প্রয়োগ করতেন। ক্লাসিক্যাল অ্যালিউশন একে বলে। তার বিখ্যাত কাজ হচ্ছে বিখ্যাত বই হচ্ছে নোভা মর্গানাম, দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, নিউ আটলান্টিস। অফ স্টাডিজ ছাড়াও তিনি আরও অনেক এসে লিখেছিলেন, সেগুলো হচ্ছে অফ ট্রুথ, অফ ডেথ, অফ লাভ, অফ ফ্রেন্ডশিপ, অফ রিভেঞ্জ, অফ প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, এটসেট্রা। এই সমস্ত এসেগুলো ইনক্লুডিং অফ স্টাডিজ, এসেজ অর কাউন্সেলস, সিভিল অ্যান্ড মরাল, এই সংকলনে বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছিল। এবার আমরা শুরু করছি অফ স্টাডিজ। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর এবিলিটি। আমরা কি উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করি? না, আনন্দের জন্য, যা আমরা গল্পের বই পড়ে আনন্দ পাই যেখানে। ফর অর্নামেন্ট, আলাপ আলোচনা বা বিভিন্ন জায়গায় কথাবার্তার ক্ষেত্রে যাতে আমাদের শিক্ষিত মনোভাব, রুচি ফুটে ওঠে তার জন্য। অ্যান্ড ফর এবিলিটি, অর্থাৎ বাস্তব জীবনে বিভিন্ন কাজে কর্মে, বিভিন্ন সমস্যা সমাধানে পারদর্শিতার জন্য আমরা পড়াশোনা করি। দেন their chief use for delight is in privateness and retiring. কেন আমরা আনন্দের জন্য বা কখন আমরা আনন্দের জন্য পড়াশোনা করি? আমাদের অবসর সময়ে, যখন আমরা একা সময় কাটাই, সেই সময় আমরা আনন্দ পাই কিছু পড়ে, কিছু জিনিস সম্পর্কে জেনে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা বা বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আমরা পড়াশোনার মাধ্যমে অর্জিত জ্ঞানকে কাজে লাগাই। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। বাস্তব ক্ষেত্রে বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যার যখন সম্মুখীন হই, তখন আমাদের যুক্তি, বিচার ক্ষমতা প্রয়োগ করার ক্ষেত্রে পড়াশুনো সাহায্য করে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস judge for particulars one by one, but the general counsels and the plots and marshalling of affairs come best from those that are learned. এখানে ফ্রান্সিস বেকন বলেছেন যে এক্সপার্ট যারা হয়তো সেই বিষয়ে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে এমনি জ্ঞান আছে কিন্তু সেই অর্থে শিক্ষিত নয়, তারা মোটামুটি একটা ধারণা দিতে পারে। কিন্তু যারা জেনারেল কাউন্সেলস, তারা প্লট, কোনো জিনিস সম্পর্কে গভীরভাবে ভাবা, প্ল্যানিং করা এবং বাস্তব জগতে সেটাকে প্রয়োগ করা, সেটা কখন আসে? যখন সেই বিষয় সম্পর্কে গভীরভাবে কেউ জ্ঞান অর্জন করে। এরপরে ফ্রান্সিস বেকন বলেছেন যে কোনো জিনিসই যেমন অতিরিক্ত প্র্যাকটিস করা বা দৈনন্দিন কাজে অত্যধিক সময় সেখানে ব্যয় করার মন্দ দিক রয়েছে, অতিরিক্ত পড়াশুনোরও কিন্তু নেগেটিভ এফেক্ট রয়েছে। টু স্পেন্ড টু মাচ ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন, টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। সারাদিন অন্য কিছু না করে শুধু বইয়ে মুখ গুজে পড়ে থাকলে মানুষ কুঁড়ে হয়ে যায়। মানুষের শারীরিক পরিশ্রম করার যে ক্ষমতা, সেটা কিন্তু ক্রমশ লোপ পায়। সারাদিন যদি কেউ বইয়ের মুখ গুজে পড়েই থাকে, তার কি হবে? পেশি শক্তি কমে যাবে, হাঁটা চলা সেখানে স্লথ গতি হয়ে যাবে, তাড়াতাড়ি কোনো কাজ করতে পারবে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাবে। তো সেটা কিন্তু নিজের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথের ক্ষেত্রেও প্রভাব ফেলবে। আর যদি শুধু ওই কথাবার্তার ক্ষেত্রে যদি কেউ বারবার নিজের বিদ্যে জাহির করতে চায়,
সেটাও ঠিক হবে না। টু মেক জাজমেন্ট হোনলি বাই দ্য রুলস, সব ক্ষেত্রে বিচার বুদ্ধির ক্ষেত্রে, যুক্তি দিয়ে কোনো কিছু বোঝার ক্ষেত্রে যদি শুধুমাত্র পুঁথি পড়ে যে জ্ঞান অর্জন হয়েছে সেটাকেই যদি কাজে লাগানোর মানে কাজে লাগাতে চায়, সেটাও কিন্তু মানুষকে অন্যদের কাছে হাসির পাত্র করে তুলবে। কারণ পড়াশুনো, পুঁথিগত পড়াশুনো আর বাইরের বাস্তব জগতের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা সবাই জানে। They perfect nature and are perfected by experience. For natural abilities are like natural plants. They need pruning by study, and studies themselves do give forth directions too much at large, except they be bounded in by experience. এখানে একটা গাছের সাথে মানুষের এবিলিটিকে ফ্রান্সিস বেকন তুলনা করেছেন, একটা ইমেজ। একটা বীজের মধ্যে যেমন প্রাণের সম্ভাবনা থাকে, সেখান থেকে গাছ হয়, গাছ ক্রমশ বড় হয়, শাখা প্রশাখা বিস্তার করে। মানুষের মধ্যেও প্রতিভা লুকিয়ে থাকে, কোনো কিছু করার ক্ষমতা লুকিয়ে থাকে, কিন্তু সেটার যথাযথভাবে বিকাশ ঘটানোর জন্য পড়াশুনো দরকার। নিজেকে যদি ডিসিপ্লিন না করা যায়, নিজেকে যদি মরালিটিতে বাউন্ড না করা যায়, নৈতিক শিক্ষা যদি না থাকে, শৃঙ্খলা যদি না থাকে, তাহলে কীরকম অবস্থা হবে? বনে বাদারে যেখানে সেখানে যেমন তেমনভাবে গজিয়ে ওঠা ঝোপঝাড়ের মতো অবস্থা হবে। তাই নিজেকে একজন সুশিক্ষিত মানুষ হিসাবে গড়ে তুলতে গেলে, ঠিক যেমন গাছদের বাগানের মালি যেমন ট্রিম করে কেটে ছেঁটে সুন্দর আকার দেয়, গাছদের দেখতেও সুন্দর লাগে, ঠিক সেরকম নিজেকেও সেলফ ডিসিপ্লিনড হতে হবে। এটাই ফ্রান্সিস বেকন বলছেন। Crafty men condemn studies, simple men admire them, and wise men use them. কি বলছেন? ক্রাফটি মানে হচ্ছে চতুর বা কানিং। যারা অত্যন্ত ধূর্ত চতুর হয়, তারা কি করে? পড়াশুনোকে অত গুরুত্ব দেয় না, ভাবে ও পড়াশুনো করে কি হবে। আসল ব্যাপার হচ্ছে আমাদের চালাকি বা ধূর্তামি। আবার যারা সাধারণ মানুষ, সিম্পল মেন, তারা পড়াশোনাকে প্রশংসার চোখে দেখে, শিক্ষিত লোককে সম্মান করে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এখানেই ওয়াইজ বা জ্ঞানী ব্যক্তিদের সুপিরিয়রিটি আছে, কেননা তারা পড়াশুনো থেকে যে জ্ঞান অর্জন করেছে সেটা বাস্তব জীবনে ভালোভাবে কাজে লাগাতে পারে বা ব্যবহার করতে পারে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, বাট দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম, অ্যান্ড অ্যাবাভ দেম ওয়ান বাই অবজারভেশন। দে মানে এখানে ওয়াইজ মেনের কথা বলা হয়েছে, কারণ তারা শুধুমাত্র তাদের নিজেদের জন্য শেখায় না বা লার্ন করে না, নিজেরা শেখে না। এই পড়াশুনো তাদের মধ্যে এমন এক উইজডম এবং এক্সপিরিয়েন্স দেয়, জ্ঞান এবং অভিজ্ঞতা দেয়, যেটা তারা অবজারভেশন ক্ষমতার মাধ্যমে বা পর্যবেক্ষণ শক্তির মাধ্যমে অর্জন করে। সেই জ্ঞান এমনি এমনি আসে না। অনেক কিছু দেখবে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে নিজের বুঝলে বা অবজারভেশন পাওয়ার দিয়ে বুঝলে, যেটা সেন্সরি এক্সপিরিয়েন্স বলে, নিজের চোখ কান খোলা রেখে যেটা অবজার্ভ করা হয়, তার মাধ্যমে যদি কেউ বুঝে শিখতে পারে, সেই শিক্ষা তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এরপরে বেকন বলছেন, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড। পড়াশুনো শুধুমাত্র দেখনদারি আর সে তর্ক করার জন্য শিখো না। নট টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বা নিজেই শুধু শিখবো, অন্যদের কাজে আসবো না, এরকমভাবে পড়াশুনো শিখলে হবে না। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, শুধুমাত্র বাদানুবাদের যেতে বা কথাবার্তার জন্য বা আলোচনার জন্য শিখলেও হবে না। পড়াশুনোর বহুমুখী উদ্দেশ্য আছে, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার, সেই শিক্ষাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, মনে মনে সেটাকে হৃদয়ঙ্গম করতে হবে। এরপরে ফ্রান্সিস বেকন বলছেন, সব বই এক ধরনের হয় না, সব বইকে সমান গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই। কোন কোন বইকে কীভাবে পড়া যায় সেটার একটা শর্ট ডেসক্রিপশন তিনি এরপরে দিয়েছেন। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই আছে যেগুলো শুধু ওপর দেখে নিলে হয়ে যায়। আদার্স টু বি সোয়ালোড, বাকিগুলো ওই গিলে ফেলার মতো পড়লে হয়ে যায়। মানে কি বলতে চাইছেন? পড়বে
এমনি বুঝে পড়বে, কিন্তু অত বেশি ওটার পেছনে সময় ব্যয় না করলেও হবে। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। কিছু বই আছে যেগুলো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড নিজেকে পুরোপুরি বুঝে বুঝে পড়তে হবে এবং ডাইজেস্ট করতে হবে। ঠিক যেমন পুষ্টিকর খাবার আমাদের সময় নিয়ে খেয়ে ভালো করে চিবিয়ে হজম করতে হয়, এই পড়াও ঠিক সেরকম। সেই পার্টিকুলার বই আছে সেগুলোকে পুরো আত্মস্থ করতে হবে। দ্যাট ইজ, সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। এরপরেই ওটার ব্যাখ্যা উনি দিচ্ছেন, যেটা বললাম যে কিছু বই তার পুরোটা না পড়লেও হবে, কয়েকটা অংশ পড়ে নিলেই যথেষ্ট। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি, যেটা সোয়ালো করার কথা বললেন, যে এমনি পড়তে পারো কিন্তু অত বেশি তার মানে সিরিয়াসলি না পড়লেও হবে। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি। কিছু কিছু জিনিস আছে যেগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড জানতে হবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, নিষ্ঠা এবং মনোযোগের সাথে। ডিলিজেন্স মানে নিষ্ঠা। সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, but that would be only in the less important arguments and the meaner sort of books. কি বলছেন এখানে? এবার কোন কোন বই এর উপযোগিতা কোন কোন মানুষের ক্ষেত্রে সব থেকে বেশি হবে সেইটা তুলে ধরছেন। ঠিক যেমন ওষুধের প্রেসক্রিপশনে লেখা থাকে না যে এই রুগীর এই ওষুধ লাগবে, জ্বরের রুগীকে নিশ্চয়ই বমির ওষুধ দেবে না, বা যার পেট খারাপ হয়েছে তাকে নিশ্চয়ই মাথা ধরার ওষুধ দেবে না ডাক্তার। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা রিমেডি রয়েছে। ঠিক সেরকমই বইও ওষুধের কাজ করে কিছু কিছু স্পেশাল ডিসেবিলিটিকে ইমপ্রুভ করার জন্য। তাহলে কি বলছেন যে সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স। কিছু বই যারা ডেপুটি মানে অফিসিয়াল ওয়ার্কের সাথে যুক্ত তাদের পড়া দরকার। আর তারা যে মানে এক্সট্রাক্টস, ডেপুটি বলতে যে শুধু অফিসিয়াল ওয়ার্ক যারা করে তাদের কথা বলা হয়নি, বিভিন্ন বিষয়ে যারা পারদর্শী তাদের কথা বলা হয়েছে। তারা সেই বিষয়ে একটা বইয়ের ওভারঅল যে সামারি বা সিনপসিস তৈরি করেন, সেটা বিষয়বস্তুর সরলীকরণের উদ্দেশ্যে অনেকে পড়তে পারে সাধারণ মানুষরা। বাট দ্যাট উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্টস অ্যান্ড দ্য মিনার সর্ট অফ বুকস। কিন্তু সেটা কখনোই আসল যে বইয়ের যে মূল অর্থ সেটাকে কখনোই পুরোপুরি তুলে ধরতে পারে না। যেমন তোমরা এই পাঠ্য বইয়ের কোনো একটা টেক্সট না পড়েই শুধু সামারি পড়ে নিলে, সামারি পড়লে একটা ছোটোখাটো বা বেসিক আইডিয়া তৈরি হতে পারে টেক্সটের নিয়ে সম্পর্কে, কিন্তু টেক্সটটা খুঁটিয়ে ভালোভাবে পড়লে তোমার যে জ্ঞান অর্জন হতো সেটা কিন্তু শুধু সামারি পড়লে সম্ভব হবে না। ওপর ওপর ধারণা হবে, গভীরে জ্ঞান অর্জন হবে না। ওটাই বলতে চেয়েছেন যে ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, ফ্ল্যাশি থিংস। ডিস্টিলড ওয়াটার কেমন হয়? টেস্টলেস হয়, কোনো স্বাদ পাওয়া যায় না, বিশুদ্ধ জল। ঠিক ওরকমই বইকেও উনি খাদ্য বা পানীয়ের সাথে তুলনা করেছেন। কোনো জিনিস যদি আমরা মনোযোগ দিয়ে না পড়ি সেটাও আমাদের কাছে একটা মানে সহজবোধ্য হবে না, একটা ধরাছোঁয়ার বাইরে, মানে ওই ওভারঅল একটা জেনারেল আইডিয়া ওটা বড়জোর পাওয়া যেতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু জানা প্রায় অসম্ভব। এরপরে একটা লাইন উনি লিখেছেন যেটা অনেক জায়গায় বিভিন্ন মানে মানুষরা, স্কলার্স হোক বা স্টুডেন্টস হোক, বিভিন্ন জায়গায় কোট করে। সেটা হচ্ছে, রিডিং মেকেথ আ ফুল ম্যান, কনফারেন্স আ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। তোমরাও এটা মনে রাখবে। শুধু যদি কোনো বিষয়ে পাঠ করা হয় সেটা একজনকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। কনফারেন্স আর রেডি ম্যান, এবার যেটা মানুষটা পড়লো সেইটা নিয়ে যদি কেউ গ্রুপ ডিসকাশন করে বা আলাপ আলোচনা করে বা বক্তৃতা দেয়, সেটা তাকে একজন রেডি ম্যান অর্থাৎ একজন প্রস্তুত মানুষ হিসাবে তৈরি করবে, বাচনভঙ্গির উন্নতিতে সাহায্য করবে, আর
বিষয়বস্তু সম্পর্কে যেহেতু সে আলোচনা করছে, তাই তার স্বতঃস্ফূর্ততাও বাড়বে। অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্টমেন্ট, হ্যাঁ, এবার বিষয়বস্তুটা নিয়ে যদি কেউ লেখালেখি করে, তাহলেই সব থেকে ভালোভাবে সে সেটা নিয়ে জানতে পারবে। যেমন ধরো, তুমি একটা টেক্সট পড়লে, শুধুমাত্র পড়ে রেখে দিলে, ভালো করেই পড়লে, তো তোমার সেখানে যতটা না জ্ঞান অর্জন হবে, সেটা নিয়ে তুমি যদি বন্ধুদের মধ্যে একটা আলোচনা করো বা গ্রুপ স্টাডি করো, তাহলে দেখবে যে সেই বিষয়টা নিয়ে তোমার জ্ঞান আরও বৃদ্ধি পাবে। প্লাস তুমি অন্যান্য বন্ধুদের মধ্যে ডিফারেন্ট ওপিনিয়ন শুনতে পাবে, সেখান থেকে তোমার বিষয়বস্তুর পরিধি আরও বাড়বে। আর যদি সেটা নিয়ে লেখালেখি করো, তাহলে তো আরোই ভালো। তাহলে সেই বিষয় সম্পর্কে তুমি পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। And therefore, if a man write little, he had need have a great memory. If he confer little, he had need have a present wit. And if he read little, he had need have much cunning to seem to know what he doth not. আচ্ছা, এবারে বলছে, একজন মানুষের যদি লেখার অভ্যাস প্রায় নাই থাকে, তাহলে তাকে কি করতে হবে? তাকে তার মেমোরি বা তার স্মৃতিশক্তির উপর বেশি জোর দিতে হবে, তার স্মৃতিশক্তি প্রখর হতে হবে। কারণ পুরোপুরি সে যদি মাথায় নিয়ে বা মুখস্থ করতে চায়, লিখতে না চায়, তাহলে তার তো স্মৃতিশক্তি অবশ্যই খুব ভালো হতে হবে, নইলে তো সে মনে রাখতে পারবে না। এরপরে সে যদি পড়াশুনো নিয়ে চর্চা না করে, বিষয়বস্তু সম্পর্কে যদি আলোচনাই না করে বা খুব কম করে, তাহলে তাকে উপস্থিত বুদ্ধির অধিকারী হতে হবে। হঠাৎ করে যদি কেউ তার মতকে একটা কাউন্টার অ্যাটাক করে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে তার একটা উপস্থিত বুদ্ধি বা কমন সেন্স কাজে লাগিয়ে সেটাকে প্রতিহত করে নিজের যুক্তিকে প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য তার প্রেজেন্ট উইট লাগবে। এবং সে যদি পড়েই অল্প, তাহলে তাকে অনেক চতুর হতে হবে। এমন ভাব করতে হবে যে সে যা লোককে জানতে দেওয়া যাবে না যে সেই বিষয়ে তার আদৌ কোনো জ্ঞান নেই। ডাথ মানে এটা হচ্ছে ওল্ড ভার্সন অফ দ্য ওয়ার্ড ডাজ, ঠিক আছে। এরপরে দেখো, হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথামেটিক্স সাটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটোরিক এবল টু কন্টেন্ট। এবার বিভিন্ন বিষয় মানুষের কোন কোন দিকে বৌদ্ধিক বিকাশ ঘটায় সেটা তিনি এবারে আলোচনা করছেন, ফ্রান্সিস বেকন। যদি কেউ ইতিহাস চর্চা করে, তাহলে সে জ্ঞানী হয়, পোয়েটস উইটি। যদি কেউ কবিতা লেখালেখি করে বা কবিতা পড়ে, তাহলে সে উইটি হয়, মানে তার একটা স্পেশাল পাওয়ার থাকে কোনো কিছুকে জাজ করা, কোনো কিছুকে ক্রিটিসাইজ করা, সমালোচনা করা, পর্যালোচনা করা। দ্য ম্যাথামেটিক্স সাটল, কেউ যদি ভালো অঙ্ক প্র্যাকটিস করে, তাহলে সে কি হবে? তার ব্রেন শার্প হবে, সে স্পষ্ট ধারণা লাভ করবে, সব কিছু তার কাছে স্পষ্ট হবে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, কেউ যদি দর্শন চর্চা করে, তাহলে তাকে সেই বিষয়ে তাকে কি করবে? শান্ত গভীর জ্ঞান অর্জন এই দিকে চালিত করবে। মরাল গ্রেভ, নীতিশিক্ষা যদি অর্জন করে, তাহলে তাকে বিনয়ী করবে। লজিক অ্যান্ড রেটোরিক এবল টু কন্টেন্ট, যদি কেউ অলঙ্কার এবং যুক্তিশাস্ত্র নিয়ে পড়াশুনো করে, তাহলে সে বিভিন্ন আলোচনা, কনফারেন্সে নিজস্ব মত এবং বক্তৃতা উপস্থাপন করা, নিজের জ্ঞানকে ভালোভাবে এক্সিকিউট করা, সেটায় পারদর্শী হয়ে উঠবে। এবারে ফ্রান্সিস বেকন একটা ল্যাটিন ফ্রেজ ইউজ করছে, অ্যাবুয়েন্ট স্টুডিয়া ইন মোরস, মানে স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। অর্থাৎ কি না, পড়াশুনো কি করে, অর্থাৎ কি না, ডিসিপ্লিন একজনকে পরিপূর্ণ মানুষ হতে শেখায়। পড়াশুনোর সাথে যদি নিষ্ঠা, সততা এবং শৃঙ্খলা যুক্ত হয়, তাহলে তা মানুষের চরিত্র গঠনে সাহায্য করে, মানুষকে ইনফ্লুয়েন্স করে। Nay,
there is no stone or impediment in the wheat but may be wrought out by feet studies. হ্যাঁ, কি বলছে না, জ্ঞান অর্জনের ক্ষেত্রে স্পেশাল যে নলেজ সেটা অর্জনের ক্ষেত্রে কোনো বাধা কিন্তু নেই, কিন্তু সঠিক উপায়ে তার জন্য বিদ্যাচর্চা করা উচিত। লাইক অ্যাজ ডিজিজেস অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, যেটা আগে বলেছিলাম যে উনি এখানে মানুষের শারীরিক এবং মানসিক ব্যাধি কথা এখানে তুলে ধরছেন, আর স্টাডিজ অর্থাৎ পড়াশোনাকে ওষুধের সাথে তুলনা করছেন। যার যেখানে ল্যাক রয়েছে, খামতি রয়েছে, সেখানে তাকে বিদ্যাচর্চা কিভাবে করলে সাফল্য আসবে সেটার কথা এবার উনি বলছেন। বাউলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, যদি কেউ বল করা প্র্যাকটিস করে ক্রিকেটের ক্ষেত্রে, তাহলে কি হবে, যেভাবে বল করে তাতে কি হবে, হাতের পেশিশক্তি বাড়বে, মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়বে, ফলস্বরূপ কী হবে, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে। এবার শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, যদি কেউ শুটিং প্র্যাকটিস করে, শুটিং মানে কিন্তু এখানে সিনেমার শুটিং নয়, বন্দুকের যে শুটিং হয় সেটা যদি কেউ প্র্যাকটিস করে, তাহলে বুকের ছাতি বাড়ানো এবং ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখতে সেটা খুবই উপকারী হবে। জেন্টাল ওয়াকিং ফর দ্য স্টমাক, এটা সবাই জানে, যদি কেউ হাঁটা চলা করে, একটু পায়চারি করে, তাহলে সেটা পাকস্থলীর ক্ষেত্রে ভালো, খাবার হজমে সাহায্য করে। রাইডিং ফর দ্য হেড, এবার ঘোড়া বা সাইকেলে যদি কেউ চড়ে তাহলে মস্তিষ্কের ভারসাম্য বজায় থাকবে। অ্যান্ড দ্য লাইক, এরম আরও অনেক রিমেডি রয়েছে। সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, যদি মানুষের মন স্থির না হয়, এদিক ওদিক যদি বিভিন্ন চিন্তা মনে এসে ভিড় করে, একটা কাজে যদি কেউ মন বসাতে না পারে, তাহলে তাকে অঙ্ক করা প্র্যাকটিস করতে হবে। ফর ইন ডেমনস্ট্রেশনস ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটল হি মাস্ট বিগিন এগেইন, অর্থাৎ অঙ্ক এমনই একটা সাবজেক্ট, অঙ্ক প্র্যাকটিস করার সময় মাইন্ড যদি একটুও ডাইভার্টেড হয়, যদি একটুও অমনোযোগী কেউ হয়ে পড়ে, তাহলে তাকে আবারও শুরু থেকে অঙ্ক কষতে শুরু করতে হবে। If his wit be not apt to distinguish or find differences, কেউ যদি বিভিন্ন জিনিসের মধ্যে পার্থক্য করতে না পারে, তফাৎ করতে না পারে, let him study the schoolmen, বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ অর্থাৎ বিভিন্ন স্কলার অর্থাৎ স্কুলম্যান বলা হচ্ছে, তাদের লেখা তাকে বেশি বেশি করে পড়তে হবে। For they are seminisectors, splitters of hairs, এটাও একটা ল্যাটিন ফ্রেজ। মানে কেন পড়তে বলছে স্কুলম্যানদের লেখা? স্কুলম্যান অর্থাৎ স্কলার যারা, তারা এমনই যে তারা কোনো বিষয়ের চুলচেরা বিশ্লেষণ করতে পারে। সেই বই পড়লে তাহলে যে বিভিন্ন বিষয়ের মধ্যে পার্থক্য করতে পারে না, সে অবভিয়াসলি কিছু তো তার উপকার হবে। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. যদি কেউ কোনো যুক্তি, মানে কেউ কোনো তর্ক করছে, যুক্তি বলছি না, কেউ কোনো তর্ক করছে, কোনো মানুষ যদি তার বিরুদ্ধে নিজের যুক্তি দিয়ে বোঝাতে না পারে যে সে ভুল বলছে, তাহলে কি করতে হবে? তাকে লয়ার্স কেসেস স্টাডি করতে হবে। মানে অর্থাৎ বিভিন্ন উকিল যে কেস লড়ে, সেখানে উকিল নিজের মক্কেলের পক্ষে মামলা জেতাতে যেসব যুক্তির পর যুক্তি খাড়া করে, যে পদ্ধতিতে করে, সেইটা তাকে শিখতে হবে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ আ স্পেশাল রিসিপ্ট। সো মানে কি বলছে, যেমন বিভিন্ন মানুষের যে শরীরের প্রবলেম হয় তার জন্য যে ওষুধ আছে, চিকিৎসা আছে, ঠিক সেই রকমই মনের যে বিভিন্ন মানে মানসিক যে ল্যাক রয়েছে, বিভিন্ন যে ঘাটতি রয়েছে, খামতি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ওষুধ রয়েছে বা রিমেডি রয়েছে। তাহলে বুঝতেই পারছো যে কত সহজ কথায়, কত সহজ ভাষায় তিনি এই এসেটা লিখেছেন এবং জটিল বিষয়কে কতটা সহজভাবে তুলে ধরলেন। অতদিন আগেকার মানুষই, ভাবো 1561 সালে জন্ম, তো আজ থেকে প্রায় 450 বছর আগেকার কথা। সেই সময় দাঁড়িয়ে তিনি যা লিখে গেছেন সেটা আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক।
সমানভাবে আমাদের মাথায় রাখা উচিত যে কথাগুলো উনি লিখেছেন। খুবই সুন্দর এসে, তো ইজি ল্যাঙ্গুয়েজে লেখা। আশা করি তোমাদের এই আলোচনা ভালো লেগেছে, তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এই আলোচনা উপকারে আসবে। তো থ্যাংক ইউ সবাইকে।